ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে সকল সাবস্ক্রাইবার রয়েছে সেই থাউজেন্ডস প্লাস সাবস্ক্রাইবারকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তোমরা ছাড়া চ্যানেলটা এত এগোতো না এবং তোমাদের ভালোবাসা ছাড়া আমি আরও এগোতে পারবও না। তাই তোমাদের ভালোবাসা খুব দরকার। তোমাদের যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে দেখছো এবং এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব যেন একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব যেটা ফ্রি, সেটা আমার কাছে অনেক বেশি এন্থু নিয়ে আসে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো তোমরা জানো যে আমাদের WBPSCর যেই তার যে ইন্টারভিউ সেটা এখনও পর্যন্ত চলছে এবং WBJER ইন্টারভিউয়ের প্রিপারেশন অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এবং এই প্রিপারেশনের জন্যই WBJER ইন্টারভিউর আমরা একটা ক্লাস শুরু করেছি। সে ক্লাসটার নাম হচ্ছে পেড ইন্টারভিউ গাইডেন্স ক্লাস। পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ বা গাইডেন্স ক্লাস নাম দিয়েছি আমরা এটার। এখানে কি হচ্ছে, এখানে অনলি অ্যান্ড অনলি 550 টাকার বিনিময়ে আমরা যারা নতুন জয়েন করছে তাদেরকে 550 টাকা দিয়ে জয়েন করতে হচ্ছে। তার এগেনস্টে তোমরা কি পেয়ে যাচ্ছ, একটা ফ্রি মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ। এছাড়া তুমি পেয়ে যাচ্ছ ক্লাস পাচ্ছ প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টে করে ক্লাস পেয়ে যাচ্ছ। 2 থেকে 3টে করে ক্লাস পেয়ে যাচ্ছ পার উইকেন্ডে। এবারে হয়ে যাচ্ছে এই যে ব্যাচটা আমাদের চলছে সেটা হচ্ছে ব্যাচ 2 এবং এই ব্যাচ 2 চলবে হচ্ছে 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচ 2 চলবে হচ্ছে আপ টু আমাদের 24 জানুয়ারি পর্যন্ত। এই ব্যাচ 2 এতে তোমরা কি হচ্ছে ব্যাচ 1-এর যে প্রিভিয়াস লেকচার রয়েছে এবং প্রাইম ভিডিও রয়েছে সেইগুলোও দেখার সুযোগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই 550 টাকার বিনিময়ে। তো তোমরা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে একটু কল করে নাও অর হোয়াটসঅ্যাপ করে নাও। তোমরা আমাকে এই নাম্বারে কল করতে পারো অর হোয়াটসঅ্যাপ করতে পারো এবং সহজেই কি হতে পারো জয়েন হয়ে যেতে পারো আমাদের এই ব্যাচ 2তে। তাহলে আমি তোমাকে একটা গ্রুপে জয়েন করিয়ে নেব। এছাড়া হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল গ্রুপ রয়েছে, এছাড়া হচ্ছে আমাদের কি রয়েছে, আমাদের অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এই পড়াশুনোগুলো করে থাকি বা দেখতে পাবে তোমরা। তো বিগত 3 তারিখে 3 জানুয়ারি আমাদের ক্লাস ছিল। 3 জানুয়ারি যে ক্লাসটা হয়েছে তারই ক্লিপিংস আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং তার ক্লিপিংস দেখে নাও তোমরা পরের ভিডিওটিতে। এছাড়াও তোমরা জানো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং নির্মাণ সহায়কের জন্য আমাদের আলাদা করে একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে ব্যাচ 1, যেটা আমাদের 2025-এর ব্যাচ 1 শুরু হচ্ছে। এই ব্যাচটার নাম আমরা দিয়েছি যে স্টেট লেভেল এক্সাম গাইড এর নাম আমরা দিয়েছি। এখানে অনলি অ্যান্ড অনলি 6000 টাকার বিনিময়ে এবং যারা প্রথম 20 জন জয়েন করবে 5000 টাকার বিনিময়ে তারা জয়েন করতে পারবে 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য। এবং এই 1 বছরে আমরা কি দেব, এই 1 বছরে 4 ডেজ ইন এ উইক আমরা কি করব, MCQ প্র্যাকটিস দেব, MCQ প্র্যাকটিস করব। আমরা 2 ডেজ পার উইক আমরা সাবজেক্টিভ পড়াশুনো করব এবং সেখানে কি থাকবে, এই যে ব্যাচগুলো হবে, এই যে ক্লাসগুলো হবে তার রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে, তার রেকর্ডেড ভিডিও সেখানে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া তুমি পেয়ে যাবে হচ্ছে প্রত্যেক 20 দিন অন্তর আফটার 20 ডেজ প্রত্যেক 20 দিন অন্তর তুমি কি পেয়ে যাবে, হ্যান্ড রিটেন নোট পেয়ে যাবে। হ্যান্ড রিটেন নোট সেই যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে সেই সাবজেক্টটার উপরে হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে। এছাড়া হচ্ছে তুমি গোটা মাসে 2টো বড় টেস্ট অর্থাৎ 2টো 100 নাম্বারের টেস্ট দিতে পারবে। আর প্রত্যেক মাসে 4টা করে যে টেস্ট হবে সেটা হচ্ছে এমনি সাবজেক্টিভ টেস্ট হবে।
এবং এটা চলতে থাকবে 1 বছর পর্যন্ত, মাত্র 6,000 টাকার বিনিময়ে। এবং 5,000 টাকা যারা প্রথম 20 জন জয়েন করবে, প্রথম 20 জন যারা জয়েন করবে তাদের জন্য 5,000 টাকা, আর বাকি 80 জনের জন্য, যে 80 জন পরে জয়েন করবে তাদের জন্য 6,000 টাকা হিসাবে কিন্তু রয়েছে এই ক্লাসটা। তো যাই হোক, তোমরা যদি জয়েন করতে চাও, আবার আমি একই কথাই বলবো, তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা যদি ইন্টারেস্টেড হও, অবশ্যই আমাকে 8340240334-এ আমাকে ফোন করে নেবে, কল করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নেবে, যেটা হোক করে তুমি আমাকে কথা বলতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম মৃন্ময় দাস, এবং আমি আমার নিজের পরিচয় দিয়ে দিয়ে থকে গেছি। এর আগের ভিডিওটাতে আমি আমার নিজের পরিচয় আবার দিয়েছি, প্লিজ দেখে নিও তোমরা একটু কমেন্ট সেকশনে যে। যাই হোক, আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, পার্সোনালি আমাকে জানতে চাইলে আমাকে জানতে চাইতে পারো, আর কল হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ব্যাচটার এনরোলমেন্টও করে নিতে পারো। এছাড়া হচ্ছে যে আমরা যে 3 তারিখে যে ক্লাসটা করেছি, সেই 3 তারিখে ক্লাসের ক্লিপিং সেখানে অ্যাড করা হচ্ছে, সেটা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা দেখে নাও। আমরা কিন্তু আজকের থেকে ক্লাস শুরু করব, এবং 7 তারিখের পর পুরো ব্যাচটা শুরু হবে। ইউটিউবেই বিভিন্ন সেশন থাকবে, এবং সেইগুলোই তোমরা দেখতে থাকো। যারা ব্যাচ নেবে না তারা ইউটিউবে দেখবে। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটাকে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো, আর ভিডিও দেখতে থাকো, আর নেক্সট যে ভিডিওটা আসছে সেটার দিকে নজর দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, যা আছে আছে, চলো। অলরেডি আওয়ার টাইম স্টার্ট হয়ে গেছে, শুরু করা যাক। ধীরে ধীরে সকলে জয়েন করবে আশা করি। তো আগের দিন আমরা কোন জায়গাটা পড়েছিলাম সেটা নিয়ে পরে একটু আলোচনা করে দিয়ে পরে তারপর আমরা ফার্দার এগোবো আমাদের যে ডিসকাশন রয়েছে সেদিকে। তো আমরা আগের দিন যে জায়গাগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নানান বিল্ডিং এর যে ভাগ রয়েছে। বিল্ডিং এর আমরা দুটো পার্ট করেছিলাম, একটা করেছিলাম স্ট্রাকচারাল পার্ট আর একটা করেছিলাম ফিনিশিং পার্ট। তো স্ট্রাকচারাল পার্টের বিভিন্ন ভাগ ছিল, সেই বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আর কিছু ফিনিশিং পার্ট রয়েছে যেগুলো নিয়ে পরে আজকে আলোচনা হবে, প্লাস স্ট্রাকচার, এবং এগুলো নিয়ে আলোচনা আমরা করেছিলাম। আচ্ছা, আজকে প্রথম যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব সেটা হচ্ছে প্রপ কি আর জ্যাক কি। প্রথম কনসেপ্ট যেটা আমরা আজকে ক্লিয়ার করব সেটা হচ্ছে হোয়াট ইজ প্রপ অ্যান্ড হোয়াট ইজ জ্যাক। কে বলবে গো? Sir. হ্যাঁ বলো, বলো সোহেল। As per my understanding, prop is basically the vertical support which we use for the formwork. Formwork support করার জন্য আমি vertical যে সাপোর্টটা ইউজ করি সেটাকে prop বলি। আর jack is used for lowering and adjustment of the prop. আচ্ছা, আর কেউ? আর কেউ? আর কেউ জানো না তাই তো? স্যার সর্বার্থ বলছিলাম, চেষ্টা করবো স্যার। হ্যাঁ করো, সরবার তো বলো। হ্যাঁ স্যার, প্রপ হচ্ছে ভার্টিক্যাল সাপোর্ট, যেটা হচ্ছে ফর্মওয়ার্ককে মানে সেন্টারিং কে সাপোর্ট করে আর কি। আর প্রপের মাথায় আমরা এক ধরনের ইউ হেড জ্যাক বলে থাকি, যেটা হচ্ছে যে আমার কি বলবো, যে ওই ফর্মওয়ার্কটাকে সাপোর্ট করে আর কি, সেটাকেই জ্যাক বলে থাকি সাধারণত। অ্যাকচুয়ালি প্রপ হচ্ছে, ঠিক সাপোর্টিং পার্টটাকে আমরা প্রপ বলি। এটা ধরে নাও গ্রাউন্ড আর বা কোনো একটা স্ল্যাব রয়েছে, আর এই ক্ষেত্রে এটা একটা বিম যদি হয়। জেনারেলি বিমের ক্ষেত্রে টেনসাইল যে মেম্বার গুলো থাকে তার ক্ষেত্রেই এই প্রপ আমরা ইউজ করি। তো এই প্রপ যেটা রয়েছে সেটা একটা সাপোর্টিং মেম্বার হিসেবে কাজ করে। এই সাপোর্টিং মেম্বারের সাথে, এই সাপোর্টিং মেম্বারটাকে শুধুমাত্র প্রপ বলে না, অনেক জায়গাতে টেলিস্কোপিক প্রপ বলে, কারণ এটা টেলিস্কোপের মতো দেখতে, তাই এটাকে টেলিস্কোপিক প্রপ বলা হয়ে থাকে। এবার এর উপরের অংশে নিচে যেহেতু কিছু ব্যাটেন থাকে, টিমুন্ডি যেটাকে বলে, তো সেই সমস্ত ক্ষেত্রে এখানে একটা ইউ হেড ইউজ করা হয়, ইউ হেড, আর নিচে একটা বেস ইউজ করা হয় এরকম টাইপের। তো বেস যেটা ইউজ করা হয় তাকে আমরা বলে থাকি বেস জ্যাক, আর উপরে যেটা ইউজ করি সেটাকে আমরা বলে থাকি ইউ হেড।
তো তাহলে আমরা যেটা বুঝলাম তাহলে হচ্ছে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারকে সেটা হরাইজেন্টালি সাপোর্টেড হতে হবে, অবশ্যই হরাইজেন্টালি থাকতে হবে। হরাইজেন্টালি কোনো স্ট্রাকচারাল মেম্বারকে যদি সাপোর্ট দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটাই হচ্ছে প্রপ। আর প্রপকে আরেকভাবে আমরা টেলিস্কোপিক প্রপও বলতে পারি। আর প্রপকে আমরা ওঠানামা করানোর জন্য বা ডিস্টেন্সকে ঠিক করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য দুটো জিনিস ইউজ করে থাকি, ইউ হেড এবং বেস জ্যাক। এই দুটোকে আমরা জ্যাক বলতে পারি বা বেস বলতে পারি, যেটাই বলবো আমরা। ইউ হেড এবং বেস জ্যাক এই দুটোই কিন্তু জ্যাকের আন্ডারে আসে। এছাড়া স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এই প্রপ ইউজ হয় না। এটা কিন্তু একটা আমি তোমাদেরকে বলবো এটা একটা বেসিক জায়গা, এটা নিজেরা যদি তোমরা কাজ না করো তাহলে তোমরা এটা বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু প্রপ ইউজ হয় না। স্ল্যাবের ক্ষেত্রে কি ইউজ হয় বলো তো, কে বলতে পারবে দেখি? সোহেল, কি ইউজ হয়? এটা তো জানা ছিল না, স্ল্যাবের ক্ষেত্রে প্রপ ইউজ হয় না। রাইট। মঙ্গল বলো। অ্যাক্রস স্প্যান স্ল্যাবের ক্ষেত্রে স্যার। অ্যাক্রস স্প্যান বলে কি? ওটাকে খুব ভালো একটা নাম রয়েছে, বলো না। স্যার ঠিক মনে পড়ছে না, অ্যাক্রস স্প্যানটাই তো জানতাম স্যার। অ্যাক্রস স্প্যান না, এটা কি অ্যাক্রস স্প্যান বলে? যেখানে ব্রেসিং লাগানো থাকে তাকে কি বলে? এটাকে বলা হয় কাপ লক ভার্টিক্যাল। কাপলক ভার্টিক্যাল। এই কাপলক ভার্টিক্যালেই কি হয়ে থাকে? ব্রেসিং লাগানো হয়। দেখেছো তোমরা কেউ স্ল্যাব দেখোনি? সরবার তো দেখোনি? হ্যাঁ দেখেছি স্যার, কিন্তু আমাদের এখানে যেগুলো কনস্ট্রাকশন হয় সেখানে তো ওই বাঁশ বললি এগুলোই লাগায়, তো এই জন্য। না, এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের এইরকম ভাবে পরপর এটাকে আমরা কাপলক ভার্টিক্যাল বলি। কাপলক ভার্টিক্যালের মাধ্যমে আমরা এইভাবে জয়েন করে দিই, এরকম ভাবে এখানে আমাদের ব্রেসিং লাগানো থাকে, এখানে কাপ লক ফরমেশন থাকে। কাপ লক ফরমেশনের মাধ্যমে এটাকে লাগানো হয় বলে এটাকে কাপলক ভার্টিক্যাল বলে। এটা কিন্তু টাওয়ার ফরমেশন করে। কি করে? টাওয়ার ফরমেশন করে। এরকম ভাবে একটা টাওয়ার তৈরি করা হয়, টাওয়ার ফরমেশন। টাওয়ার ফরমেশনের মাধ্যমে সাপোর্ট দেয় কিসে? স্ল্যাব পোর্শনে। স্ল্যাব পোর্শনে টাওয়ার ফরমেশনের মাধ্যমে সাপোর্ট দেয় এবং এইভাবে থাকে, আবার ওই দিকে থাকে, মানে এটা 3D আর কি। 3D যদি ভাবো তুমি, তাহলে আমরা দেখতে পাবো যে কাপলক ভার্টিক্যালের মাধ্যমে এইভাবে কাজ হয়। আবার এর নিচে কিন্তু জ্যাকিং থাকে, বেস জ্যাক থাকে, এর নিচে কিন্তু বেস জ্যাক থাকে। এগুলোকে বলে কাপলক ভার্টিক্যাল। আচ্ছা, আগের দিনের কথার সাথে আরেকটা কথা আমি এখানে বলতে চাই। সেটা হচ্ছে যে কিছু জন বিবিএস নিয়ে পরে নানান প্রশ্ন করছিল। তো বিবিএস নিয়ে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যে যার বাইরে আসবে না। একটা বিবিএস তো আমি অলরেডি করেছি, মানে করে দেখানো হয়েছে, যেখানে আমরা বিবিএস এর ভ্যালু পেয়েছি। আজকে আমরা জাস্ট কয়েকটা কথা বলবো, তোমরা শুধু অ্যান্সার করবে। সেটা হচ্ছে, ধরো এরকম একটা হুক লেন্থ রয়েছে, এই হুক লেন্থের ভ্যালু কত হবে বলো দেখি, কে বলবে? এগুলো জানতে হবে। শুধু ওই লেখো অ্যান্সার লেখো। এতজন মিলে অ্যান্সার করলে হবে না, অ্যান্সার লেখো। স্যার বলছি ওই এটা হুক এক্সট্রা তো? লেন্থটুকু যেটুকু দেখিয়েছেন, হ্যাঁ 4-5। এটা 4-5 হবে। আর এটা কত হবে তাহলে? এটা N5 আর N। হ্যাঁ, এফেক্টিভ স্প্যান আমরা কি জন্য বের করি বলো, সেটা একটু আমাকে বলো, আমি সেটাই শুনতে চাইছি। এফেক্টিভ স্প্যানটা আমরা দিয়ে কি করব, কি বের করি এফেক্টিভ স্প্যানে আমরা? সোহেল, আমরা এফেক্টিভ স্প্যান দিয়ে হ্যাঁ কি করি বলো, সেটাই তো আমি জানতে চাই। ডিজাইন সময় কি করি?
যখন আমরা ডিজাইন করব রেনফোর্সমেন্ট তখন ওয়ার্কটা স্যার করবো যখন তখন বলো 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 বলো, একজন বলো যে কেউ। বলছিলাম স্যার রেনফোর্সমেন্ট ওয়ার্কটা যখন করব তখন স্যার আমার এফেক্টিভ লেন্থ দরকার হবে। আমরা তখন ইউজ করব হুম, ইফেক্টিভ স্পেন আমরা ঠিক ঠিক ঠিক। এই দেখো, দেখেছো সৈকত সৈকত লিখেছে, দেখো ডিফ্লেকশন, ডিফ্লেকশনে আমরা কোনটা ইউজ করি? ডিফ্লেকশন বের করানোর সময় এল ই ইউজ করি কোথায়? এল এফেক্টিভ ইউজ করি বেন্ডিং মোমেন্টে, রাইট? ডিফ্লেকশন এই সমস্ত ক্ষেত্রে আমরা যখনই করব, যে সমস্ত জায়গাগুলোতে ডিজাইন ক্রাইটেরিয়া আসবে সেই সমস্ত ক্ষেত্রে এফেক্টিভ স্পেন ইউজ করব। এছাড়া কিন্তু আমাকে কেউ ইয়েটা বললে না, এটা ঠিক আছে। ক্লিয়ার স্প্যানটা কলমে ইউজ করব তুমি বলছো সোহেল, ঠিক আছে সোহেল, আর কি ক্লিয়ার স্প্যানটা দিয়ে আমরা কি বের করতে পারি বলো তো? ক্লিয়ার স্প্যানটা কোথায় ইউজ হয়? এসেন্ট্রিসিটি বার করার জন্য। হ্যাঁ, এসেন্ট্রিসিটি বার করানোর জন্য, রাইট। এছাড়া এছাড়া আর কেউ? শাটারিং এর সময় ইউজ করতে পারি। শাটারিং এর সময় তো ইউজ হবে, বললাম শাটারিং এর সময় ইউজ হবে, কিন্তু ক্লিয়ার স্প্যানটা আর কোনো কোনো কাজ নেই, আর কলমে বেন্ডিং তো ইউজ মোমেন্ট, হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বলো, বেন্ডিং মোমেন্টে যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব তখন তো বেন্ডিং মোমেন্ট তো স্যার তখন তো মানে ফেস থেকেই তো বেন্ডিংটা স্টার্ট হবে অ্যাকচুয়ালি, সেই সময় ইউজ করতে পারি। আর স্যার ওই যে ইফেক্টিভ স্পেনটা স্যার আমরা যখন ওই যে এক্সট্রা টপ বা এক্সট্রা বটমের যে মানে রড দেই সেটা তো ইফেক্টিভ স্পেন ধরেই দেওয়া হয়, মানে বিমের ক্ষেত্রে এক্সট্রা টপ এক্সট্রা মানে বটমের যে রড দিই। ঠিক 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 আছে, অসুবিধা নেই। দেখো এগুলো কি বলতো, এফেক্টিভ স্প্যান সমস্ত কাজেই এফেক্টিভ স্প্যান হ্যালো লাগে কি। হ্যাঁ বলো, কে স্যার, বলছো গো? ক্লিয়ার স্প্যানটা বলছিলাম ওই কলামের যখন লেপিং জোন আমরা প্রোভাইড করি তখন ওই কনফাইন জোনটের যে ক্যালকুলেশনটা সেটা ক্লিয়ার স্প্যান ধরে ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ ঠিক 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 ঠিক। কলমের এসেন্ট্রিসিটি বলো, কলমের ক্ষেত্রে সাপোর্টের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলো থাকে সেই সব জায়গাতে আমার ক্লিয়ার স্প্যানটা কাজে লাগবে, কিন্তু বিম বা আমাদের যে যখনই আমরা পার্ট 4 2013-তে রয়েছে। যাই হোক, ঠিক আছে, এগুলো নিয়ে বেশি এইটার ব্যাপারে তোমাদেরকে জানতে চাইবে না। বেশি তোমাদেরকে যেটা নিয়ে জানতে চাইবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রসেস নিয়ে জানতে চাইবে। তো পাইলের ক্ষেত্রে কি হয়ে থাকে, পাইল যেটা হয়ে থাকে মানে কাস্ট ইন সিটু পাইল, যেটা আমরা জেনারেলি সাইটে করি, যে সেখানে একটা বোরিং করি, বোরিং করে সেখানে আমরা কেজ দিই, কেজ দিয়ে পরে আমরা সেখানে কংক্রিটিং করি, সেটাকে আমরা বলি কাস্ট ইন সিটু পাইল। তো কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে বেশি হয় সেটা প্রশ্ন করে, সেটা হচ্ছে এর জন্য একটা ড্রিলিং মাড চাই। এই যে ড্রিলিং মাড, এই ড্রিলিং মাডটা কিন্তু জেনারেলি দু রকমের হতে পারে। এই ড্রিলিং মাডটা জেনারেলি দু রকম আমরা ইউজ করি। একটা হচ্ছে আমরা বেন্টোনাইট ইউজ করি। বেন্টোনাইট তো আমরা সকলেই জানি, বেন্টোনাইট একটা মানে আমাদের ভোলকানিক গ্যাস, যেটার একটা ফ্রি সোয়েলিং ইন্ডেক্স অনেক বেশি এবং সেটার সোয়েলিং প্রপার্টি রয়েছে, যার ফলে আমরা সেটাকে খুব সহজে ইউজ করতে পারি এবং এর কিন্তু কেক ফরমেশন করার ক্ষমতা রয়েছে এবং কেক ফরমেশনের মাধ্যমে এ কি করে, গোটা সয়েলটাকে স্টেবিলাইজ করে এবং স্টেবিলাইজ করে পরে আশেপাশের যে বোরের ভিতরে যে মাটি রয়েছে সেটাকে পড়তে দেয় না বা মাটিটাকে ধরে রেখে স্টেবিলাইজ করে দেয় বোর্ডটাকে। এছাড়া আরেকটা জিনিস আমরা এখন এই মুহূর্তে প্রচন্ড ইউজ করছি, মার্কেটে আসছে, মার্কেটে চলছে, আমার দুটো প্রজেক্টে আমি এটা করার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে যে পলিমার। পলিমার পলিমার দিয়েও কিন্তু হয়, কিন্তু পলিমারের কিন্তু এফেক্টটা অন্যরকম। পলিমার কিন্তু এই দুটো প্রশ্ন তোমায় করতে পারে যে বেন্টোনাইট আর পলিমারের ভিতর পার্থক্যটা কোথায় বা ওয়ার্কিং প্রিন্সিপালে পার্থক্য কোথায়। বেন্টোনাইট যেখানে কেক ফরমেশন করে এবং কেক ফরমেশনের মাধ্যমে স্টেবিলিটি আনে, সেখানে পলিমার কিন্তু পলিমারিক চেন রিঅ্যাকশন করে। 75 লিটার ক্যাপাসিটি, 75 লিটারে সেই হিসাবে তুমি মেশানো হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের। শুধুমাত্র একটা স্যাম্পেল আমি নিয়ে এলাম, তুলে পরে দিয়ে দেখিয়ে দিলাম যে এখানে এই দেখুন স্যার 30 থেকে 60-এর ভিতরে হচ্ছে, সেটা কিন্তু নয়।
জুনিয়র ইঞ্জিনিয়ার দেখার দায়িত্ব হচ্ছে যে এখানে সেই পরিমাণ মেশানো হচ্ছে কি হচ্ছে না। তাহলে তুমি এখানে যদি পাও যে 200 গ্রাম মেশালে হয়ে যাবে, তাহলে 200 গ্রাম ইন্টু 75 লিটার জল, তাহলে কত হচ্ছে, তুমি সেটার এগেনস্ট একটা কত সামথিং কেজি পাবে। সেই যে কেজিটা পাবে সেই কেজি এখানে মেশানো হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু তুমি এখানে চেক করতে হবে। এটা ফিল্ড প্র্যাকটিস, এটা চেক করতে হয়। এবারে যেটা চলে আসি, তুমি যে কথা বলছিলে সুরজিৎ, যে কি কি বেন্টোনাইট পাউডার, বেন্টোনাইট সাসপেনশনের ক্ষেত্রে কি কি চেকিং আমাদেরকে করতে হয়। এর সাথে সাথে আরেকটা চেকিং আমি বলতে ভুলে গেলাম, যেটা আমাদের ল্যাবেই করতে হবে ফ্রি সোয়েল ইন্ডেক্স ছাড়া, সেটা হচ্ছে লিকুইড লিমিটের। অবশ্যই এমটিসির লিকুইড লিমিট চেক করবে, এবং যদি পসিবল হয় থার্ড পার্টি চেক করাবে যে লিকুইড লিমিটটা কত। লিকুইড লিমিট সবসময় 400% অর মোর হতে হবে অ্যাজ পার আমাদের আইএস কোড বলেই দিয়েছে যে 400% বা তার বেশি হতে হবে। এমটিসি তেও সেটা আমাকে যেন লেখা থাকে, থার্ড পার্টি রিপোর্টেও যেন সেটা আমি পাই। 2 নাম্বার পয়েন্ট কি, 2 নাম্বার, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বেন্টোনাইট সাসপেনশন যেটা থাকবে, যেটাকে ফ্রেশ ওয়াটারে একটা পাম্পের সার্কুলেশনের মাধ্যমে তৈরি করা হবে, সেক্ষেত্রে ডেন্সিটিটা এমন ভাবে বানানো হবে যেটার ডেন্সিটি ফ্রেশ ওয়াটারের সাথে মিক্স করে পড়ে, যেটা আমাদের স্টার্টিং এ থাকবে বোরিং যেটা, সেটা হচ্ছে মোটামুটি আমাদের এই 1.03 থেকে 1.1 গ্রাম পার এমএল এই হিসাবে যেন থাকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যখন আমরা বোরিং করব। এবারে হচ্ছে বোরিং যখন হয়ে গেল, বোরিং হয়ে যাওয়ার পরে আমরা আফটার কন্টামিনেশন কি হবে, যে ওইখানে যে আমাদের সয়েল গুলো পড়বে, মাটিগুলো পড়বে, সেগুলো এতে ডিজলভ হবে। তাহলে সয়েল আর মাটিগুলো যখন এতে ডিজলভ হবে, সেক্ষেত্রে এই ভ্যালুটা বেড়ে যেয়ে পরে 1.25 গ্রাম পার এমএল অব্দি যেতে পারে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে আমি আবার কিন্তু পরবর্তী, এটা বোরিং এর সময়, এখানে পাশে লিখে দিই, এটা বোরিং এর সময়, এবং আফটার বোরিং এটা পাওয়া যেতে পারে, চেক করে দেখে নিতে হবে, আফটার বোরিং এটা পাওয়া যেতে পারে। এবার আবার একটা ফ্রেশ ওয়াটার নিতে হবে, ফ্রেশ ওয়াটারটাতে আমাকে এই এই ভ্যালুটাই আনতে হবে 1.0। পাইল ক্যাপ ছিল, এই 3টে পাইল ঠিক বেরিয়েছে, এটা ভুল বেরিয়েছে, তখন ও তোমাকে বলে দেবে যে এখানে একটা পাইল মারো আর একটা এখানে একটা পাইল মারো, দিয়ে এটাকে একটা টাই বিম করে দেবে, তাহলে এটা তোমার এই হিসাবে হবে। স্যার পাইল নেকিং হয়েছে সেটা বুঝবো কি করে স্যার? ওই জন্যই তো টেস্ট হয়, পাইল ইন্টিগ্রিটি টেস্ট, পাইল ইন্টিগ্রিটি টেস্ট, পিআইটি বলে, দেখেছো? দেখোনি? পিআইটি, পাইল ইন্টিগ্রিটি টেস্ট। এই টেস্টের মাধ্যমে আল্ট্রাসনিক পালস ভেলোসিটি টেস্ট করা হয়ে থাকে। পাইল, এটা ধরো পাইলের উপর থেকে দেখতে পাচ্ছি পাইলটা, হ্যাঁ, এরকম ছোট 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 রড বেরিয়ে রয়েছে পাইলের মাথাতে। স্যার এটা তো দিয়ে কমপ্লিট এখানে, হয়ে যাওয়ার পর হ্যাঁ কংক্রিট হয়ে যাওয়ার পরেই তো হ্যাঁ 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 কংক্রিট। এটা তো নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এনডিটি টেস্ট। হুম। পাইল ইন্টিগ্রিটি টেস্ট এটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এই পাইলের মাথা, এটা এই পাইলের মাথাতে একটা হাতুড়ি নিয়ে ঠোকা হয়, একটা হাতুড়ি থাকে, তাতে সেন্সর লাগানো থাকে, এখানে একটা তার সেন্সর উপর কংক্রিট মানে হপারটার মধ্যে কংক্রিটটা ফুল করে দেওয়া হয়, তারপর এক ঝাটকায় ইয়েটাকে মানে আপনার প্লেটটাকে বের করে নেওয়া হয়, তারপর পুরো কংক্রিটটা একসাথে পড়বে। কারণ নিচে অনেক সময় কি মাড যদি আমাদের প্রেজেন্ট থাকে, তাহলে সেই মাডটা যখন কংক্রিটটা একসাথে পড়ছে, তাহলে মাডটা অটোমেটিক্যালি কংক্রিটের উপর আসবে, তারপর আবার কংক্রিট পড়বে, ঠিক সেরকম ভাবে মাডটা উপরে আসতে আসতে একদম, তারপর যখন একদম উপরে চলে আসবে, তারপর যখন আমরা কাট অফ লেন্থে পাইলটাকে ভেঙে দেবো, তখন ওই মাডটা বেরিয়ে যাবে। না একদম ঠিক, তুমি যেটা বলেছো একদম ঠিক, কিন্তু আরেকটু ডেপথে যে বলতে হবে বিশ্বজিৎ, যে এই চার্জিং এ যে ভ্যালুটা, এই চার্জিং এ যে পরিমাণ ভ্যালুটা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এই যে নিচে যে তিমি পাইপটা রয়েছে, একদম এন্ড তিমি পাইপটা, তার যে চারপাশের যে এরিয়া, পরে সেখানে আমি প্রপার রেশিওতে মোটরটা মিক্স হয়েছে নাকি সেটা চেক করব। প্রপার রেশিওতে মোটরটা মিক্স করে নর্মাল কনসিস্টেন্সিতে ওয়াটার যেটা মিক্স করে তারপর সেটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি সময় ডিউরিং আমি থিকনেসটাও চেক করতে থাকবো। আর আমার প্লাস্টারিং হয়ে যাওয়ার পরে আমি সেটাকে স্টেট এজ যেটা আছে, স্টেট এজ 2 মিটার লম্বা হয়, সেটা দিয়ে আমি প্লাস্টারের সারফেসটা কতখানি ভার্টিক্যাল আছে সেটা চেক করে নেবো, যাতে কোনো গ্যাপ না থাকে। আর আপনার প্লাস্টার হয়ে যাওয়ার পরে আমরা ঠিকঠাক প্রপার কিউরিং হচ্ছে নাকি সেটা চেক করে নেবো। 7 দিন অ্যাটলিস্ট কিউরিং করতে এর হয়। মাঝখানে, এর মাঝখানে শুধু একটাই জিনিস বাদ চলে গেল, সেটা হচ্ছে আমি যে একটা বলবো স্যার। আমি বলে নিই তারপর তুমি বলবে, এটা এটা বলার পরে, এটা হচ্ছে যে আচ্ছা, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক্যাল লাইন থাকে, ইলেকট্রিক লাইন
যেখানে চেস কাটিং করা হয় বা কোনো জায়গাতে ইলেকট্রিক বোর্ড লাগানো হ্যাঁ হয়, স্যার, ওইটা সেগুলোকে ওইটা ভুলে গেছি সেগুলো স্যার, যেখানে আমরা, হ্যাঁ স্যার, বিকলের যেখানে স্ক্যাফোল্ডিং করে দেবো, যেখানে আমাদের ওয়ালের মধ্যে অনেক সময় হোল ছাড়া থাকে, সেটা আমি কংক্রিট দিয়ে ফিল আপ করেছি হ্যাঁ, নাকি সেটাও দেখে নিতে হবে। স্যার একদম একদম তারপরে কোন রকম। ফাইবার ওয়্যার মেশ তো লাগানো হয় শুধু স্যার, কলম আর ব্রিকওয়ার্কের জয়েন্টে, এটা তো হ্যাঁ, হয়। সেগুলো তো হয়, সেগুলো ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো জায়গাতে এই তোমার এগুলো আছে, এগুলোকে বন্ধই না করো, তুমি প্লাস্টার করে চলে যাচ্ছ, এগুলো কি হয়ে যাবে, প্যাচ ওয়ার্ক হয়ে যায়। যার জন্য প্যাচ ওয়ার্ক যেন কোনো রকম না পড়ে থাকে, যে দেওয়া যাবে না। 2 নাম্বার কথা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট, যাতে সমস্ত জায়গাটাই আমাদের ফায়ার রেজিস্ট্যান্ট হয়। এত বড় একটা বিল্ডিং এ সবসময় আমাকে যেটা মেন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স আমাকে ঠিক মতো রাখতে হবে। অর্থাৎ আমি এমনই মেটেরিয়াল ইউজ করব যেগুলো কম্বাসেবল নয়। কিছু কিছু জায়গাতে আমাদের আহ দেখবে ছোট ছোট হোল রয়ে গেছে, যেখানে আমরা ফোম ইউজ করছি, বা কোনো দরজার ফ্রেম রয়েছে আমরা ফোম ইউজ করছি, সেগুলো কিন্তু নন কম্বাসেবল ফোম ইউজ করতে হবে। অর্থাৎ ফায়ার রেজিস্ট্যান্সটাকে আমাদেরকে সবসময় মেন প্রায়োরিটি দিতে হবে। 3 নাম্বার জিনিস যেটা হচ্ছে আমাদেরকে যেদিকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই সমস্ত জায়গাতে উইন্ড, রাইট, একদম ঠিক, উইন্ড যেরকম ভাবে আসছে সেই উইন্ডটাকেও যেন আমাকে ক্যালকুলেট করে পরে কাজ করতে হবে। তাহলে উইন্ডের জন্য আমাদের কি কি হতে পারে? উইন্ডের জন্য সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে শ্রিঙ্কেজ ক্র্যাক। তাহলে আমাদেরকে সেই সমস্ত জায়গাতে সবসময় কিউরিংটা বেটার করতে হবে। দরকার হলে কিউরিং কম্পাউন্ড ইউজ করতে হবে, যে সমস্ত জায়গায় কিউরিং করা পসিবল হচ্ছে না সেই সমস্ত জায়গাতে কিউরিং কম্পাউন্ড মাথায় রাখতে হবে। এছাড়া আরো জিনিসপত্র রয়েছে, কিরকম, যে কোনো একটা জায়গাতে যে ডিসাটারিং হচ্ছে সেই ডিসাটারিং এজটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে এই ডিসাটারিং যদি আমরা ঠিক মতো এজে না করি, বিভিন্ন জায়গাতে কিন্তু স্ট্রাকচারাল ক্র্যাক আসতে পারে। এই স্ট্রাকচারাল ক্র্যাক দুটো রকম হানিকারক হয়। একটা হচ্ছে ডিফ্লেকশন, ডিফ্লেকশন ক্রাইটেরিয়াতে প্রবলেম সৃষ্টি করতে পারে। আরেকটা হচ্ছে লিকেজ, বিশাল পরিমাণে যেখানে জল দিচ্ছ দেখা যাবে, তোমরা যারা কাজ করো তারা কিছু কিছু জায়গাতে দেখবে এরকম স্ল্যাব রয়েছে, স্ল্যাবের উপর কিউরিং করে পন্ডিং করে রেখেছো, আর এই ক্র্যাক দিয়ে নিচে স্ল্যাবে জল আসছে বা নিচে জল পড়ছে। এগুলো স্যার সব এটা আমার কিন্তু সাইডে, হচ্ছে স্ট্রাকচারাল ক্র্যাক। এই স্ট্রাকচারাল ক্র্যাক হওয়ার মূল কারণই হচ্ছে যে আমরা ঠিকমতো কিন্তু ডিস্যাটারিং করছি না। সেটা ডিস্যাটারিং মেটেরিয়াল হতে পারে, ডিস্যাটারিং এর এজ হতে পারে, টাইম হতে পারে, বা যখনই ধরো কাস্টিং হলো তারপরেই সেই স্ল্যাবটার উপরে নিয়ে যেয়ে পরে বড় বড় ভারী ভারী পাইপ দুম দুম করে ফেলে দিলাম, বা বড় কাস্টিং এর যে পাম্প হয় সেই পাম্প তুলে আমি রেখে দিলাম। এই সমস্ত জিনিস কিন্তু আর্লি লোডিং, যেটাকে বলে আর্লি লোডিং, আর্লি ইম্প্যাক্ট, এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে ভাই দেওয়া যাবে না। এই জিনিসপত্রগুলোকেই তোমাকে মাথায় রেখে চলতে হবে। স্ল্যাব বাঁচাতে হবে, কলম বাঁচাতে হবে, স্ট্রাকচারাল কোয়ালিটিকে বেটার করতে হবে, উইন্ড রেজিস্ট করতে হবে, ফায়ার রেজিস্ট্যান্স করতে হবে। এই সমস্ত জিনিসপত্রগুলোকে যদি আমি দেখতে পারি, তাহলে কিন্তু একটা টোটাল যে হাই রাইজ বিল্ডিং রয়েছে সেটাকে আমি কিন্তু অনেক বেটার পরিমাণে করতে পারবো, বা এটা বেটার কোয়ালিটি আমি দিতে পারবো। আরো অনেক অনেক পার্ট রয়েছে, এগুলো কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও আরো আর একটা স্যার জিনিস হয় যেটা বলতে পারো, সেটা হচ্ছে সয়েল কমপ্লেক্সনও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। বলো আর কি বলছো তুমি? স্যার স্টিলের ডাক্টিলিটি টেস্টটা খুব ইম্পর্টেন্ট ওই ক্ষেত্রে, যেহেতু হাই ওগুলো তো করতেই হবে, ওগুলো তো অবশ্যই করতে হবে, ওগুলো তো তোমাকে নিতেই হবে। ওগুলো ডিজাইন পার্টে চলে যাচ্ছে, যেগুলো তোমার হাতে রয়েছে বস, তুমি সেগুলো দেখো। আর একটা বুঝতে স্যার যে পেরেছো, যেটা তোমার হাতে রয়েছে। স্যার, আর একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট স্যার, যদি খুব হাই রাইজ বিল্ডিং হয় সেক্ষেত্রে লাইটেনিং অ্যারেস্টার করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের প্রজেক্টেও করা হয়েছে ওগুলো তো লাইটেনিং অ্যারেস্টার। ডিজাইন পার্ট, ওগুলো তো ডিজাইন পার্ট বস, তুমি বোঝো জিনিসটা। তোমাকে যদি, তুমি একটা কোম্পানিতে কাজ করছো, তোমাকে যদি ডিজাইনার ওখানে লাইটনিং অ্যারেস্টার না দেয়, তুমি কি ইচ্ছা করে নিজে লাগাতে পারবে? তোমাকে কোয়ালিটি কন্ট্রোলটা দেখতে হবে। হ্যাঁ, সেটা ঠিক মতো লাগাচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, বাট তোমাকে সয়েল কম্প্যাকশন সেখানে কিন্তু তোমাকে বেটার ভাবে করতে হবে। আসে ওই ক্র্যাকটাকে এলিমিনেট করার জন্য আমরা কি করতে পারি? সেকেন্ড প্রশ্নটা আমি বুঝলাম না, আরেকবার একটু বলবে?
স্যার ওয়ালে তো আমাদের ক্র্যাক আসে আমরা দেখি, ঠিক আছে? তো সেই ক্র্যাকটা ওয়ালে যদি ক্র্যাক বিম আছে। যেহেতু বিম যেহেতু ডিফ্লেক্ট করছে আর বিম ডাইরেক্ট হ্যাঁ ওয়ালে সেই লোড ট্রান্সফার করছে, আমরা ওয়াল তো সেভাবে লোড বিয়ার জন্য বানাচ্ছি না ফ্রেম স্ট্রাকচারে। সেই ক্র্যাকটাকে এলিমিনেট করার জন্য কি করা যায়? ঠিক আছে, অনেকে দেখি যে ওই ওয়াল আর বিমের জয়েন্টে কিছু দিচ্ছে ফোম বা ওই টাইপের, তো এই প্র্যাকটিসটা কি কোডে আছে নাকি এটা জেনারেল প্র্যাকটিস? আর সেকেন্ডটা তো ওই আন্ডার রিমিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, ব্যাপারটা হচ্ছে সেকেন্ড তুমি যেটা বললে সেটা হচ্ছে ওরকম কোডে কোনো কিছু নেই ভাই। হ্যাঁ, কোডে ওরকম কোনো কিছু নেই। এবারে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা, যেটা জেনারেলি হয়ে থাকে, এটা ডিজাইনের ফল্ট বলতে পারো। ডিজাইনের অনেক সময় ফল্টের জন্য কি হয় যে আমরা যতটা আমাদের সাপোর্ট সাইজ হওয়ার কথা সেই সাইজ না দিয়ে পরে তার থেকে কম সাইজের সাপোর্ট দেওয়া হয়ে থাকে, যার ফলে কি হয় অনেক সময়তে বিম ডিফ্লেক্ট করে পরে তার যে বেন্ডিং মোমেন্ট রয়েছে সেটা অনেকটাই বেশি হয়ে যায়। বা যদি যথাযথ যদি আমরা সেখানে রিইনফোর্সমেন্ট ইউজ না করি, তো এই সমস্ত ক্ষেত্রে প্রবলেম গুলো শো করে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, বা এমনও হতে পারে ল্যাটারাল থাস্ট হতে পারে, ল্যাটারাল থাস্টের জন্য অনেক সময় ওয়ালে ক্র্যাক আসে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য জেনারেলি বলা হয়ে থাকে যে একটা আমরা কুশন ইউজ করি, কর্নার কুশন বলে। কর্নার কুশন ইউজ হয় যেখানে কি হয় ওই যে বিম বলো বা কলম বলো বা ফ্রেম স্ট্রাকচার বলো, সেটাকে ফিক্স রাখার চেষ্টা করা হয় যে সেটা যেন বেন্ড না হয়ে যায় কোনোভাবে, যার ফলে ফার্দার লোড যেন সেখানে না আসে। সেই জন্য একটা অ্যালুমিনিয়ামের বা ওই এমএস এর একটা স্ট্রিপ ইউজ করা হয়ে থাকে, যে স্ট্রিপটার মাধ্যমে আমরা কিন্তু এটাকে রেজিস্ট করতে পারি। এছাড়া ওই কিছু কিছু জয়েন্ট থাকে যেগুলোকে আমরা ফ্লেক্সিবল বানানোর চেষ্টা করি, যেটাকে আমরা শক অ্যাবজর্বার হিসাবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা ফোম ইউজ করতে পারি। এগুলো সব সাইট প্র্যাকটিস, এগুলো সব আর&ডি, এগুলো কোনো কোডে কোথাও কিছু নেই। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আন্ডার রিম পাইল আমি হ্যাঁ, ওই বাল্বটা বানাবো কি করে মাটির নিচে? হ্যাঁ, ওটাই অ্যান্সার করছি। তো আন্ডার রিম পাইলের ক্ষেত্রে যেটা হয়, দেখো আমার নিজের করার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যেটা শুনেছি আমিও সেটাই বলছি তোমাকে। এই ক্ষেত্রে একটা ধরনের ওই স্ক্রু জ্যাক টাইপের একটা জিনিস ইউজ করা হয়ে থাকে, যেখানে কি হয় চিজেলটা গোটাটা কেটে 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 যাচ্ছিল, দিয়ে ধরো হচ্ছে 10 মিটার নিচে যেয়ে পরে একটা বাল্ব তৈরি করবে। সেখানে যেয়ে পরে সেটা কি হয়, ওই যে বোরিং হচ্ছিল যে স্ক্রুটাই করে, সেটাকে সেই জ্যাকটাকে বাড়িয়ে দেওয়া হয়, তার ডায়াটাকে বাড়ানো হয়, ডায়াটাকে ওই জায়গায় নিয়ে যেয়ে পরে বাড়িয়ে দেওয়া হয়। মানে ধরো এরকম একটা জিনিস যাচ্ছিল, এইরকম জিনিসটা এরকম কাটিং করতে করতে যাচ্ছিল, দুপাশে কাটিং করতে 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 যাচ্ছিল, একটা নির্দিষ্ট লেন্থে যাওয়ার পরে এই যে এর ডায়াটাকে বাড়িয়ে দেওয়া হয়, এর ডায়াটাকে বাড়িয়ে দিয়ে পরে কাটিং করা হয়, যার ফলে কি হয় এটা এরকম হয়ে যায়। হ্যাঁ স্যার, ওই আবার বোরিং ঠিক এরিয়াটা পাখির ডানার মতো থাকে স্যার, খুলে যায় গিয়ে একটা ডেপথে। হ্যাঁ, লম্বা হয়ে যায়, মানে ওই এইরকম জিনিসটা থাকে, সেটা বেড়ে যায় লেন্থে, এরকম বেড়ে যায়, দিয়ে লেন্থে বেড়ে এরকম ভাবে কাটিং করে, দিয়ে আবার যতটা কাটিং হওয়ার হয়ে যায়, কাটিং হয়ে সেটা আবার ছোট হয়ে যায়। এটা এটা এখানে সেন্সার লাগানো থাকে, এখানে বুঝতে পারা যায় যে এখানে এই 10 মিটারে শুরু হচ্ছে আর এখানে 11 মিটারে শেষ হবে, এরকম একটা সেন্সার দিয়ে পরে ওটাকে ফিক্স করে দেওয়া যায়। মানে আমরা বলতে পারি বোর এ হোল, দেন এনলার্জ এ হোল, তারপরে ব্যাস পোর দা কংক্রিট, এই আর কি। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি? চলো, ওকে, আজকে অনেকক্ষণ হলো। লাস্ট কোশ্চেন একটা ছিল স্যার, আমি একদিন কোশ্চেন করেছিলাম স্যার। স্যার কি বলো? স্যার কম্প্রেশনের সে পরিমল বলছে স্যার, কম্প্রেশন যে মেম্বার গুলো তখন বলেছিলাম সে কলাম আর একটা পেডেস্টাল আর কোনো কিছু আমরা কেউ খুঁজে পেলাম না। তো আমার একটা মনে হলো আরেকটা কম্প্রেশনের মেম্বার হতে পারে ওয়াল হতে পারে স্যার, ব্রিক ওয়াল। হ্যাঁ, যদি লোড বিয়ারিং ওয়াল হয় তাহলে হবে, লোড বিয়ারিং ওয়াল হলে হবে। সেই ক্ষেত্রেই বলছে লোড বিয়ারিং ক্ষেত্রে ওয়াল হতে পারে, ব্রিক ওয়াল হতে পারে, ব্রিক ওয়াল হতে পারে, ব্রিক কলাম হতে পারে। বলো। আমার একটা প্রশ্ন হচ্ছে যে রিলেটেডই একটু আগে হলো না, যে যখন আমরা বিমের কাস্টিং করি রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে অ্যাকচুয়ালি কি করি, যে ব্রিক ওয়ার্কের ওপরেই তো আমরা বিমের ফর্মওয়ার্কটা মানে দেই আর কি। তো সেক্ষেত্রে যখন আমি বিমটা কাস্টিং করছি,
তো ওই ব্রিকের উপরে কি স্যার কোনো লোড আসছে বা সেটার কি দেওয়া ঠিক? না, অ্যাকচুয়াল কনস্ট্রাকশন প্র্যাকটিস হিসাবে তো ঠিক নয়, আচ্ছা। একদমই ঠিক নয়। বাট এবারে কি করবে, তাহলে তো সেই কি বলবো, এখানে যারা কাজ করছে আর বড় বড় প্রজেক্টে যারা কাজ করছে সব এক হয়ে যাবে, তা তো নয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্যার ওই প্রপের খরচা বাঁচানোর জন্য ওয়ালটাকে আগে গেঁথে নিয়ে তার উপরে মানে ব্রিকের ফর্মওয়ার্কটাকে দেওয়া হয় দেখি আর কি। হ্যাঁ, টাইমও বাঁচে, শুধু পয়সা নয়, টাইমটাও অনেক বাঁচে। ঠিক আছে স্যার। বাট এটা কনস্ট্রাকশন প্র্যাকটিস নয়। স্যার আমি ঠিক মিঠুন আছে, বলছি ওকে। আর মিঠুন কি বলবে, বলো বলো। স্যার বলেছিলাম ওই যে ওয়ালে যে ক্র্যাকটা আসে সেটা কি মানে মানে ফাউন্ডেশনের আলাদা মানে সেটেলমেন্টের জন্য কি ক্র্যাকটা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, হতেই পারে। তোমাকে তো ওই জন্যই বললাম ল্যাটারাল থ্রাস্টের জন্য হতেই পারে। ওকে স্যার। স্যার ঠিক নেক্সট আছে, ক্লাস চলো। কবে হবে বলে দেন একটু। কালকে নেক্সট ক্লাস হবে। আবার কবে মানে? কালকে স্যার নেক্সট ক্লাস হবে। আমি স্যার ঠিক আছে, পরিমল স্যার। বলছি স্যার রেকর্ডিংটা বন্ধ হলে কিছু কথা বলার ছিল স্যার। এই রে, স্যার দাঁড়াও, ঠিক আছে, স্যার রেকর্ডিং বন্ধ স্যার করো। কি বলো, কি হ্যাঁ বলো। স্যার স্যার ভালো ভালো ডিসকাশন যখন হয় স্যার তখন আপনাকে চোখ করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে আমার জন্য কিছু। এক মিনিট, কি কারো কিছু অ্যান্সার আছে? বলো কি বলছো, কি কোশ্চেন আছে আবার একটা, তারপরে শুনছি পরিমল। স্যার কি বলছিলাম স্যার কে করছিল? বলছি স্যার ওই ফাইলে যখন আমরা কোনো গ্রুপ ফাইল করি ডিস্টেন্সটা ওটা কি মানে ডিজাইন হিসাবে মানে কি আইএস কোড কোনো মেনশন করে? ধরুন একটা গ্রুপ ফাইল 1200 ফাইল, ওটা কি আমরা যেমন ক্যাপের ওটা কিভাবে মেজার হয়? আমি যতটা স্যার জানি, এটা কি ঠিক জানি আমি জানি না, যেমন ধরুন 1200 আমরা 3D ইউজ করি, আর যদি ক্যাপের হাইট তাহলে 1.8D, এটা কি ঠিক? আছে, এগুলো আছে তো, এগুলো সব আইএস কোডে লেখা রয়েছে যে কত ডিস্টেন্স ইউজ করব, রক হলে কত ডিস্টেন্স ইউজ করব, সব লেখা আছে, এগুলো সব আইএস কোডে আছে। এগুলো তোমাকে প্রশ্ন করবে না, এগুলো ডিজাইনের প্রশ্ন। তোমাকে সাইটে একটা ড্রয়িং ধরিয়ে দেওয়া হবে, তুমি তার এগেনস্টে কথা বলবে। যাই হোক, ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। এবারে রেকর্ডিংটা বন্ধ করি, আর কি বলছিল পরিমল সেটা শুনে নি।